দেখুন, আমাদের পক্ষ থেকে একদম নির্দিষ্ট সাবমিশন যে স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং সরকার তারা প্রকৃত তথ্য দিচ্ছে না, তারা বেসিক্যালি তথ্য চেপে রাখছে। তার উদাহরণস্বরূপ আমরা কি দেখিয়েছি, যেমন ধরুন এই এসএসসি এই সুপ্রিম কোর্টের সামনেই যে রিটেন সাবমিশনে যে কতজন ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সংখ্যাটি দেখিয়েছে ৫,৪৮৫। আর বোর্ড একটা 1 পেজ নথি দিয়েছিল, হ্যান্ডেড ওভার করেছিল, সেই সংখ্যাটা যোগ করলে হচ্ছে ৫,১৮৯। আমি আজকে আদালতে দেখিয়েছি, দেখুন এই দুটো তথ্যের মধ্যে মিল নেই। এসএসসি বলছে যে 8 রাউন্ড কাউন্সিলিংটাই শুধুমাত্র আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আমি রুল 15 একেবারে পড়ে শুনিয়ে আদালতকে জানিয়েছি, দেখুন প্যানেলের ভ্যালিডিটি থাকবে 1 বছর। তাহলে যেদিন থেকে প্যানেল পাবলিশড হলো সেদিন থেকে 1 বছর। নবম দশমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরেও তারা 6খানা কাউন্সিলিং করিয়েছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টে কাউন্সিলিং করিয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। নবম দশমে টোটাল 8টা কাউন্সিলিং হয়েছে, একাদশ দ্বাদশে টোটাল 6টা কাউন্সিলিং হয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার ডাটা। অথচ তারা বলছে শুধুমাত্র 8 ফেজ কাউন্সিলিংটাই শুধুমাত্র আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। 8 ফেজ কেন হবে? সেকেন্ড রাউন্ডের পর থেকে যত হয়েছে সব এক্সপায়ারি অফ দ্য প্যানেল। অর্থাৎ তথ্য সঠিক দিচ্ছে না। ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, প্যানেল, ওয়েটিং লিস্ট ডেফিনেশন আছে, রুলসে বলা আছে। তারা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা উচিত প্রকাশ করেনি। আজকে আদালত ইভেন জানতেও চান এসএসসির আইনজীবীর কাছে যে আপনারা কি প্রকাশ করেছেন। তিনি বলেন 1-to-1 কমিউনিকেশন। আমরা সেটাও দেখেছি, 1-to-1 কমিউনিকেশনে সেখানেও মার্কস প্রকাশ নেই। তো এই নিয়োগ প্রক্রিয়াটি টোটাল 100 নম্বরে, তার মধ্যে রিটেন এক্সামিনেশন 55, 35 হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত মার্কস, 10 নম্বর ইন্টারভিউ। 55-র মধ্যে যদি এই ম্যানিপুলেশন হয়ে থাকে, ওই মাসে শূন্য বাড়িয়ে 53 করা হয়েছে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়া কি করে আপনি বলবেন যে স্বচ্ছ? তারপরে যাদের যেমন বারবার অপরচুনিটি দেওয়া হলো, তারা কখনোই সঠিক তথ্য আদালতের সামনে রাখছে না। ইভেন মহামান্য সুপ্রিম কোর্টের সামনেও আজকের দিনে দাঁড়িয়েও যে তথ্য দিচ্ছে, মানে এর আগের দিন যে তথ্য দিয়েছে, সেগুলোতেও দুটো সংস্থার মধ্যে তথ্যের কোনো মিল নেই। তাহলে কারা কারা ইললিগাল ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সেই ব্যক্তিগুলো কারা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হলো না। তাদের বারবার অপরচুনিটি দিয়েছে কলকাতা হাইকোর্ট, বারবার অপরচুনিটি দিয়েছে এসএসসি কে বারবার অপরচুনিটি দিয়েছে সুপ্রিম কোর্ট। অথচ সেই সুপ্রিম কোর্টের সামনেও তারা যে তথ্য রেখেছে সেই তথ্যের মধ্যেও গড়মিল রয়েছে। এখান থেকে আমরা বলছি যে বেসিক্যালি এরা চাইলে সঠিক তথ্য দিতে পারে, কিন্তু এরা তথ্য দিচ্ছে না। তথ্য না দিয়ে উল্টে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট ধরা পড়ে যাওয়ার পরে তারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে তারা বলছে সেই পোস্টটি কি যেন ব্যবহৃত হবে, ইললিগাল অ্যাপয়েন্টিদের বেসিক্যালি সার্ভিস চলে যাওয়া বাঁচাতে, বৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচাতে সুপার নিউমেরিক পোস্ট ব্যবহৃত হবে। মন্ত্রীর বান্ধবের বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, মন্ত্রী এখনো জেলে। এই সমস্তগুলো আদালতের সামনে প্লেস করেছি আমরা। দেখুন যে রুল মেনে না মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, না ইন্টারভিউ লিস্ট প্রকাশ হয়েছে। রুল মেনে 2018 সালে এই ইন্টারভিউ লিস্ট প্রকাশই হয়নি, 2022 সালে আদালতের নির্দেশের ফলে ব্রেকে যাওয়া মার্কস প্রকাশ হয়েছে। আপনি এই রেশিও যে 1:1.4 রেশিও মানে কি, আদালতকে আমি বলেছি তুমি কি করে রেশিও পাবে? যদি রেশিও বুঝতে গেলে যে এই রেশিও মেনটেন হয়েছে কি হয়নি, এটা বুঝতে গেলে তো মার্কস প্রকাশ করতে হবে। যে লাস্ট ক্যান্ডিডেট জন্য কনসিডারেশন যে সিমিলার মার্কস পেয়েছে কিনা, কে কত মার্কস পেয়েছে, কেউ কিচ্ছু জানে না। আর আমি রিপিটিশন ততক্ষণ পর্যন্ত ফাইল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমার কাছে মানে প্রকৃত তথ্য হবে যে আমি একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট আনডিজার্ভিং ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আমি তো একজন আর্টিকেল 12 অথরিটিকে প্রথমেই যে মার্কস প্রকাশ করেনি বলে অবিশ্বাস করব। যে কোনো আর্টিকেল 12 অথরিটিকে মানুষ বিশ্বাস করবে যে নিয়োগকারী সংস্থা নিয়োগ করছে, এসএসসি হোক সে পিএসসি হোক, তাকে বিশ্বাস করবে, সেটাই স্বাভাবিক। সেই জন্যই তো ছেলেমেয়েরা বিশ্বাস করে তো পরীক্ষায় বসে। কিন্তু তারা যে বিশ্বাসের পাত্র হয়ে উঠছে না সেটা অন্তত পরিষ্কার হয়ে গেছে। সেটাই তো আইডেন্টিফাই করে দিচ্ছে না যে রুল মোতাবেক এই ব্যক্তিরা যোগ্য।
রুল মোতাবেক এতদূর পর্যন্ত আমরা ঠিক করেছি, তারপরে আমরা ভুল করেছি। এই যে প্রকৃত তথ্য আদালতের সামনে দেওয়া, এই যে বললাম যে 5,485 আর 5,189 দুটো সংস্থা, একটা হচ্ছে এসএসসি, একটা বোর্ড, দুজন দুরকম তথ্য দিয়ে দিল আদালতের সামনে। আমরা বলছি যে মিনিমাম 500 কোটি টাকা করে এক একজনকে জরিমানা করা হোক। তার কারণ হচ্ছে দেখুন, এইরকম আর্টিকেল 12 অথরিটিরা তারা যেন ভবিষ্যতে এটা একটা এক্সাম্পল সেট হোক, যে ভবিষ্যতে যেন এই ধরনের দুর্নীতি করতে কেউ সাহস না করে। তার কারণ হচ্ছে এরা যদি ধরুন এসএসসি দুর্নীতি করছে, অনেকেই তো বলছেন যে দুর্নীতি করছে, তাহলে আমরা কেন সাবা। দেখুন, আমি মনে করি এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক যোগ্য শিক্ষক, কিন্তু সেই যোগ্য শিক্ষকদের আইডেন্টিফাই করে দিতে হবে কাকে, এসএসসি কে। শুধুমাত্র এসএসসির কয়েকজন অফিসিয়ালকে জেলে পাঠালেই হবে না, তাদেরকে এমন এক্সাম্পল সেট করতে হবে যাতে ভবিষ্যতে যারা এই ধরনের দুর্নীতি করতে মানে একেবারেই অক্ষম হয়। ফলে এই ধরনের এক্সাম্পল সেট করতে হবে। তার কারণ হচ্ছে দেখুন, আপনি ভাবতে পারেন যে এসএসসির উপর দায়িত্ব ন্যস্ত আছে যে যোগ্য চাকরি প্রাপকদের তালিকা তৈরি করতে, তারা আদালতের সামনে দাঁড়িয়ে বলছে মাইলর আমি এখনো পর্যন্ত যা ওই রিট পিটিশন ফাইল করেছিল সেই তথ্য, সিবিআই দেওয়ার তথ্য থেকে যা বুঝছি আমার 5,485 জন ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে। এসএসসি দাঁড়িয়ে বলবে যে আমার একজনও ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট নেই, সমস্ত চাকরি প্রাপকরা অ্যাকর্ডিং টু দ্য মেরিট চাকরি পেয়েছে। এটাই তো এসএসসির বলা উচিত ছিল, এটাই তো এসএসসির কাজ, যে অ্যাকর্ডিং টু দ্য মেরিট যোগ্য ব্যক্তিদের রেকমেন্ডেশন দেওয়া। তারা আজকে দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে বলছে নির্লজ্জের মতো 5,485 জন ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে। আপনি এরপরে আর কি বলবেন? জিজ্ঞাসা শুনানি পর্বে বলেছে যে যদিও এটা এটা সার্ভিস ম্যাটার, সার্ভিস ম্যাটারে তো আর মানে কে কত শাস্তি পাবে, তার যাবজ্জীবন জেল হবে নাকি ফাঁসি হবে। এবং আমাদের দেশের দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশে আইন তৈরি করে আইনসভা, মানে আপনি জনগণ নির্বাচিত করে যে যে জনপ্রতিনিধি পাঠান, তারা আইনসভার সদস্য হয়ে তারা ঠিক করেন যে দেশে কি ধরনের আইন থাকবে। দেখুন, এই হোয়াইট কলার অফেন্ডার কারা? হোয়াইট কলার অফেন্ডার হচ্ছে মন্ত্রী, তাহলে ব্যবসায়ী। এই মন্ত্রীরা তারা যখন নিজেরাই দুর্নীতি করে, এই দুর্নীতির শাস্তি নিশ্চিতভাবে তারা ফাঁসি রাখবে না। তার কারণ তারা জানে আমরা এই হোয়াইট কলার অফেন্স গুলো করি, তাই ফলে তারা তাদের জন্য সেই ধরনের শাস্তি রাখে যে শাস্তি তারা করে এই ধরনের অপরাধ করে সেই শাস্তি ভোগ করে তারা বাকি জীবনটা এনজয় করতে পারে। খুব সিম্পল কথা, এই ক্ষেত্রে জনগণকেও দায়ী নিতে হবে। আইন সবাই তাদের পাঠান যারা মনে করবে যে একজন চাকরি প্রাপকেরও চাকরি কেড়ে নিলে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যেটা আমাদের স্ট্যাটুট বুকে রয়েছে, ফাঁসি দিতে। যদিও আমি মনে করি যে একজন মানুষের স্টেট মানুষের ফাঁসি হওয়া উচিত নয়, এটা আলাদা প্রসঙ্গ অলটুগেদার, কিন্তু আমৃত্যু কারাদণ্ড হবে। একজন যদি একজনের চাকরি চুরি করে তার আমৃত্যু কারাদণ্ড হবে। কিন্তু কি করবেন? হ্যাঁ, তিনি বলেছেন আর একদিনই শুনবেন, 10 তারিখ। প্রথমে 3 তারিখ ডেট রাখছিলেন, কিন্তু যেহেতু সরস্বতী পুজো আছে, দেখুন আজকে আমরা যা সাবমিশন রেখেছি এই সাবমিশনের এসএসসি তার উত্তর দেবেন, সরকারও সম্ভবত উত্তর দেবেন, সিবিআই হয়তো কিছুটা সাবমিশন রাখতে পারেন। পরের দিন তিনি বলেছেন পরের দিনই কনক্লুড করে দেবেন। দেখুন, বিং আর্গুইং কাউন্সিল আমার এটা বলা ঠিক নয়, যেহেতু এখন মামলা চলছে। নিশ্চিতভাবেই আমরা ওয়েট করব যে কি নির্দেশ হয়, কিন্তু নিশ্চিতভাবে আমরা চাইবো যে আমাদের সংবিধান প্রদত্ত যে অধিকার ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, যেটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার সুরক্ষিত থাকুক, সকলে সমান সুযোগ পাক। যাতে কোনোভাবে যে মন্ত্রীকে মন্ত্রীর বান্ধবীকে টাকা দিয়েছে বলে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, এটা আমরা চাই না। আমরা চাই যে সকলেই সমান সুযোগ পাক। একজন চাষির সন্তান, একজন কৃষকের সন্তান যে সুযোগ পাবে, একজন পুলিশ কর্মীর সন্তান সেই সুযোগ সমান সুযোগ পাবে, একজন শিক্ষকের সন্তান সমান সুযোগ পাবে, একজন ভিখিরির সন্তানও সমান সুযোগ পাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তাদের মেরিটই হবে একমাত্র মানদণ্ড। এটাই হোক, কোনোভাবেই যে মন্ত্রীকে টাকা দিয়েছে বা মন্ত্রীর মেয়ে বলে ইন্টারভিউ না দিয়েই সে চাকরি পাবে না, পাওয়া উচিত নয়। আমাদের স্পেসিফিক কথা যে ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট, সেটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেখুন, আমার সকলে ওই যে বললাম যে এই দায়িত্ব অনেকেই হয়তো বুঝে বলছেন, অনেকে হয়তো না বুঝে বলছেন, আমি জানি না তারা কিভাবে বলছেন। নিশ্চিতভাবেই এই প্যানেলে নিশ্চিতভাবেই যোগ্য আছে, কিন্তু এই যোগ্য কে, এটা কে বলবে?
আমাদের কথা যে যোগ্য কে এটা বলতে হবে এসএসসি কে, যে এই ব্যক্তির প্রকৃত তথ্য দিয়ে, এই যে তথ্য বিকৃতি করলে হবে না বা তথ্য লুকালে হবে না, প্রকৃত তথ্য যে হ্যাঁ এই আইন মোতাবেক এই ব্যক্তিরা যোগ্য, এই ব্যক্তিরা অযোগ্য। আমি গোটা নিয়োগের যে আইন, সেই আইন ফলো করে এই ব্যক্তিদের যোগ্য পেয়েছি, এই ব্যক্তিদের অযোগ্য পেয়েছি। তারপরে যেন আমরা আর একজনকেও না দেখাতে পারি, অক্ষম না হয়, অক্ষম হয়। আমি চাই যে এসএসসি এমন লিস্ট দিক, এমন তালিকা দিক, এমন সাবমিশন করুক যে আমরা অক্ষম হই, যাতে দেখাতে পারি যে এই এখনো পর্যন্ত এই জিনিসগুলো এসএসসি চেপে রেখেছে, দেয়নি। এই অক্ষমতার জায়গায় এসএসসি আমাদের নেই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, তারা সেটা করছে না কেন, সেটা তারাই বলতে পারবে, এসএসসি বোর্ড এবং সরকার। বোঝা যাচ্ছে যে বেসিক্যালি তারা এই তথ্য লুকাচ্ছে, সঠিক তথ্য দিচ্ছে না। কেন দিচ্ছে না তার কারণ সব থেকে ভালো তারাই বলতে পারবে। বোঝাই যাচ্ছে যে তারা টাকা নিয়েছে সেহেতু যাতে এই যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা তো কালকে ধরবে যে তোমরা টাকা নিলে আমাদের কাছ থেকে, আবার আমাদেরই নাম তালিকা আকারে প্রকাশ করে দিচ্ছ প্রকৃত তথ্য, তাহলে আমরা যাব কোথায়? যেহেতু যারা টাকা দিয়েছে তারা যেহেতু ধরবে, সেহেতু তারা এই ধরনের তথ্য চেপে রাখছে বা সঠিক তথ্য দিচ্ছে না। এটা খুব পরিষ্কার হয়েছে।